গাড়িতে বসে অনবরত ঘামছে সামিন। আজ যেন এসিও হার মানছে তার ঘামের কাছে। সামিনের চোখ জোড়া সড়কের দিকে, সেখান থেকে চোখ নড়চড় করছে না। কয়েক মুহূর্ত পরপরই ব্যস্ত গলায় বলছে, মাহমুদুল, স্পিড বাড়াও। তার মনে এক বিন্দু পরিমাণ স্বস্তি মিলছে না। ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করছে। বারবার ফ্রেশ টিস্যু দিয়ে কপাল মুছে নিচ্ছে। মনের মধ্যে এক আকাশ সমান ভয়। কিছুতেই মনের ভয় কাটছে না। প্রতি সেকেন্ডে আল্লাহ কি বলছে, খারাপ কিছু যেন না হয়, সব কিছুই যেন ঠিকঠাক থাকে, স্বাভাবিক থাকে। হঠাৎ গাড়ির গতি আবেগের তুলনায় অনেকটাই কমে এলো। তাদেরকে সামিন বিরক্তি গলায় বলল, কি হচ্ছে কি মাহমুদুল? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমার দ্রুত যাওয়াটা খুবই জরুরি, সেটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না কেন? সরি স্যার, আসলে সামনে স্কুল আছে আর এই রাস্তায় গতিবিধি নিয়ন্ত্রণে রেখে চালাতে হয়। স্কুল ছাড়িয়ে যাওয়া মুহূর্তে গতি বাড়াবে, এরপর কি হয় সেটা আমি দেখে নেব। ওকে স্যার। না পারছে না সামিন শান্ত হয়ে বসতে। প্রত্যেকটা মুহূর্ত দীর্ঘশ্বাস ফেলছে। তবু ভেতর থেকে ছটফটে ভাবটা সরাতে পারছে না। হাত ঘড়িতে চোখ বুলিয়ে মাহমুদের উদ্দেশ্যে সামিন বলল, আর কতক্ষণ সময় লাগবে? বেশি নয় স্যার, এই তো প্রায় পৌঁছে গিয়েছি। যত দ্রুত সম্ভব আমাকে পৌঁছাতে হবে। আমি চেষ্টা করছি স্যার, সামনে বোধহয় চেকপোস্ট কিছু গাড়ি আটকে রেখে দিয়েছে। আপাতত সেসব দেখার সময় নেই, সিগন্যাল দিলে দ্রুত কার্ড দেখিয়ে ছুটে চলবে। জি স্যার। চেকপোস্টে পৌঁছালো তারা। এক এক করে সব গাড়ি এসে লাইন ধরে থামছে। কিন্তু সামিনের আদেশ মেনে মাহমুদুল গাড়িটা সোজা সামনে নিয়ে ব্রেক কষল। তাদেরকে একজন ট্রাফিক পুলিশ রাগী মুখে দৌড়ে এসে গাড়িটা ভালোভাবে লক্ষ্য না করেই হাতের ডান্ডা দিয়ে সজোরে গাড়ির সামনে একটা বাড়ি বসিয়ে দিল। এমনিতেই মন মেজাজ একদমই ভালো নেই। মাথা ভর্তি দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার উপর এই কাহিনী। রাগে চৌচির হয়ে গেল সামিন। দরজা খুলে বাইরে বেরোতে যাবে সেই মুহূর্তেই মাহমুদুল বাধা সেধে বলল, স্যার আপনি বসুন, আমি দেখছি। মাহমুদুলের কথায় থেমে গেল সামিন। মাহমুদুলকে গায়ে থেকে নামতে দেখি থতমত খেয়ে গেল সেই ট্রাফিক পুলিশ, কারণ তার গায়ে ইউনিফর্ম ছিল। তাকে দেখে অপরাধীর চোখে চেয়ে আছে। মাহমুদুল ঝাঁঝালো গলায় বলে, আপনার সাহস কি করে হলো এটা করার? আমি ভুল করে ফেলছি স্যার, আমি খুবই দুঃখিত। বয়স তো কম হয়নি, দেখে তো মনে হচ্ছে অভিজ্ঞতা বহুদিনের। তবুও এমন ভুল হওয়ার কারণ? আপনার তো আগে ভালোভাবে দেখে নেওয়ার উচিত ছিল যে এটা কার গাড়ি এবং গাড়ির ভেতরে কে আছেন। ভেতরে স্যার বসে আছেন, তিনি আপনার কাছে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি আসতে দেইনি, কারণ আমার জায়গায় তিনি হলে আজ আপনার শেষ দেখে ছাড়তেন, বুঝতে পেরেছেন? এতটা খেয়াল করিনি স্যার, আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো গাড়ি হবে তাই আর কি। মাহমুদুল কিছু বলতে যাবে তার আগেই চেকপোস্ট থেকে দুজন পুলিশ সদস্য দ্রুত এসে সেই ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বললেন, এটা সামিন ইয়াসার স্যারের গাড়ি, আটকে রেখেছেন কেন? স্যার এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মাহমুদুল সবকিছু তাদের বলার পর একজন পুলিশ সদস্য মাহমুদুলের দিকে তাকিয়ে ছোট্ট সুরে বলল, এখানে যা কিছু হয়েছে তার জন্য আমরা পুরো দল দুঃখিত। আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। মাহমুদুল দ্রুত গাড়িতে এসে পুনরায় ছুটে চলল। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছালো। মাহমুদুল আসার ভরটুকু কুলালো না সে। নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে তার সামনে থাকা বিশাল এরিয়ার হসপিটালটা দেখতে লাগলো। পেছন ফিরে না তাকিয়ে সোজা হাঁটা ধরল। পা দুটোর গতিধারা বাড়িয়ে দিল। গাড়ি পার্কিং করে দৌড়ে এসে সামিনের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো মাহমুদুল। লিফটের সামনে মানুষের ভিড়। তাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সামিনের সঙ্গে তাল মেলাতে গিয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা মাহমুদুলের। যত দ্রুত ওঠার চেষ্টা করছে ততই যেন সামিনের পেছনে পড়ে যাচ্ছে। একের পর এক সিঁড়ি পার করছে, তবে মাহমুদুলের জানা নেই তারা ঠিক কত তলায় গিয়ে থামবে। এই মুহূর্তে সামিনকে জিজ্ঞেস করাও যাবে না, তাই চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলো। 5 তলে এসে থামলো সামিন। এক নজর ডান বামে দেখে ছুট লাগালো। ডান দিকে 504 নম্বর কেবিনের সামনে গিয়ে স্থির হলো। বোনকে প্রশ্ন করছে, ভেতরে গিয়ে যদি খুব খারাপ কিছু চোখের সামনে দেখি, তবে মনকে সামলাবো কি করে? মন চোর। সামিনের প্রশ্নের উত্তর দিতে পারছে না তার মন। তাই কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে মাহমুদুল হাঁপিয়ে যাওয়া গলায় বলে, আল্লাহ ভরসা, স্যার ভেতরে চলুন। সামনের দিকে পা এগোচ্ছে না। বোন বলছে এখানেই থাক, ভেতরে যা হয়েছে তা সহ্য করতে পারবি না। সেসব তোর মেনে নেওয়া মোটেও সহজ হবে না। ভেতরে থাকা মানুষটাকে নিজেকে সামলাতে পারবি না, মেনে নিতে পারবি না সে সমস্ত কিছু। পাশ থেকে মাহমুদুল আবারও বলল, কি হলো স্যার, চলুন। ধীরে পায়ে পা তুলছে। মাহমুদুল কেবিনের দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো সামিন। তার মাথা নিচু, সে বিন্দুমাত্র সাহস পাচ্ছে না মাথা তুলে সামনের দিকে তাকাতে। মনের মধ্যে কিছুটা সাহস জুগিয়ে মাথা তুলে চাইল সামিন। চোখের সামনে চঞ্চল মেয়েটাকে
এভাবে শান্ত হয়ে শুয়ে থাকতে দেখে বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে উঠল। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটির এমন করুণ অবস্থা যে চোখে সইছে না তার। নিশ্চুপ, নীরব, উত্তেজনাহীন দেহটা বেডের উপর পড়ে রয়েছে। সাদা চাদরে বুক পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। মুখের এক পাশটা ধবধবে সাদা ব্যান্ডেজের আড়ালে। বোঝা যাচ্ছে মারাত্মকভাবে আঘাত পেয়েছে। হাত দুটো সেই চাদরের নিচে রাখা, তাই হাতের অবস্থা বোঝা যাচ্ছে না। ব্যান্ডেজ ব্যতীত চোখটা বন্ধ। অল্প কিছু সময় আগে অপারেশন হয়েছে, হয়তো সেজন্য জ্ঞান ফেরেনি তার। ক্যাবিনটা একটু বড়সড়ই, তার মধ্যে এক পাশে বসার জন্য কিছু সোফা রয়েছে। সেখানে রফিকুল্লাহ, সাজেদা এবং ফারজানা বসে আছেন। সবার বেহাল অবস্থা, খুব করে কেঁদেছেন তারা। কেনই বা কাঁদবেন না? তাদের চোখের মনির এমন অবস্থা, তা সইতে পারছেন না তারা। সামিনকে দেখে ফুপিয়ে কেঁদে উঠলেন ফারজানা, সঙ্গে সাজেদা। সামিন এগিয়ে এসে তাদের দুজনের সামনে হাঁটু গেঁথে বসিয়ে মাথা নিচু করে বলল, এটা কি হয়ে গেল? কিভাবে হলো? আমি সকালে ওকে একদম ঠিক দেখে এলাম, হঠাৎ কি হলো ওর? মায়েরা কাদের কারণে কিচ্ছু বলতে পারছে না, তাই রফিকুল্লাহ বললেন, রোজকার মতোই আমি ওদের স্কুলে ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অফিসে পৌঁছানোর আগেই আমার কাছে কল আসে স্কুল থেকে। তৎক্ষণাৎ আমি গাড়ি ঘুরে স্কুলের পথে যাই। সেখানে গিয়ে দেখতে পাই সুমনের করুণ অবস্থা। সুমনের পুরো শরীর রক্তে মাখু ছিল। যে জায়গায় সুমনা অচেতন হয়ে পড়েছিল সে জায়গাটা রক্তে লাল হয়ে গিয়েছিল। ওর পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল শানিম। ভয়ে ওর কাছে যেতে পারছিল না, মুখে কিছু বলতেও পারছিল না। এরপর সবাই দরাদরি করে গাড়িতে তুলে দিল। তারপর হসপিটালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তাররা বললেন দ্রুত অপারেশন করতে হবে, নয়তো সামান্য একটু দেরি হলেই চোখটা রাখা যাবে না। আর সুমনের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই আমি বাধ্য হয়েছি তোমার আসার অপেক্ষা না করেই সুমনের অপারেশন করাতে। সামনের চোখে পানি এসেও যেন আসছে না, কারণ সে এই মুহূর্তে ডিউটিতে আছে। এই অবস্থায় কারোর জন্য মায়া লাগতে নেই, কারোর জন্য দুফোঁটা চোখের পানি ফেলতে নেই। পাহাড় পরিমাণ দুঃখ ভেতরে চাপা রেখে বলল, এটা তুমি একদম ঠিক কাজ করেছো বাবা, কিন্তু ওর এই সমস্ত হলো কি করে? তুমি তো বললে যে তুমি ওদের স্কুলে ছেড়ে এসেছো, তাহলে? ওখানকার কিছু মানুষ বলছিল যে আমি চলে যাওয়ার পর নাকি সুমনার সানিম গেটের বাইরে এসেছিল, কিন্তু ঠিক কী জন্য এসেছিল সেটা আমি জানি না। সব কিছু স্পষ্টভাবে সানিমই বলতে পারবে। ওকে এখনও জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারে কিছু। তেমন সময় ছিল না, আর সানিমও ভীষণ ঘাবড়ে ছিল। বর্তমানে সানিম কোথায় আছে? ওকে স্কুল থেকেই বাসায় পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। সাবিন সেখান থেকে উঠে বেডের কাছে গিয়ে দাঁড়ালো। মুখের উন্মুক্ত অংশটাই আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, জ্ঞান ফিরবে কখন তা কিছু বলেছে ডাক্তার? তেমন কিছু তো বলেনি। খানিকক্ষণ চুপ থেকে সাবিন বলল, মাহমুদুল, তুমি বাসায় গিয়ে সানিমকে এখানে নিয়ে আসো দ্রুত। আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ওকে স্যার। সামিনকে সেলুট দিয়ে বেরিয়ে গেল মাহমুদুল। সামিন ডাক্তারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে দরজায় হালকা টোকা দিয়ে বলল, আসবো স্যার। পেছন থেকে একজন লোক এসে বলল, স্যার ভেতরে নেই, তবে এক্ষুনি চলে আসবেন। আপনি ওখানে বসে অপেক্ষা করতে পারেন স্যার। সামিন চট করে পেছন ফিরিয়ে লোকটাকে দেখে বলল, কিন্তু আপনি কে? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা। সামিন ওপাশে গিয়ে পায়চারি করতে লাগলো। মিনিট দুয়েক বাদেই ডাক্তার এলো। সামিনকে পায়চারি করতে দেখতে পেল। ভুল দেখছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চোখ থেকে চশমাটা হাতে নিয়ে মুছে পুনরায় চোখে পড়ে নিয়ে তাকালো। এখনও সে তার সামনে, সেই সামিনকেই দেখতে পাচ্ছে। এটা ভুল নয়। ডাক্তার দ্রুত পায়ে এগোচ্ছে। সামিনের মাথা নিচু, তাই সে দেখতে পায়নি। ডাক্তার একেবারে কাছে গিয়ে হাসি মুখে বলল, ইয়াসার সাহেব জি, তা আপনি কি করে জানলেন আমি এখানে আছি? সামিন মাথা উঁচু করতেই চোখের সামনে ডাক্তারি পোশাকে তার ছোটবেলার বন্ধুকে দেখে চমকে গেল। সে ডাক্তার সেজন্য চমকায়নি, কিন্তু তাকে দেশের মাটিতে দেখে বেশ অবাক হলো সে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও মৃদু হেসে কোলাকুলি করলো তার সঙ্গে। ডাক্তার হেসে বলল, ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গিয়েছি, সেই সুখে সুখে এই হসপিটাল পর্যন্ত চলে এলি স্বামী। সামিন হাসিবিহীন মুখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো তোর সঙ্গে দেখা করার জন্যই নিয়তি নির্মম খেলাটা খেললো। নিমেষেই ডাক্তারের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। চিন্তিত সুরে সামিনকে জিজ্ঞেস করল, কি হয়েছে দোস্ত? কথাটা এভাবে বললি কেন? আমাকে খুলে বল সব কিছু। আচ্ছা, ভেতরে আয় আগে। সামিনের হাত ধরে টেনে কেবিনের ভেতরে নিয়ে বসতে দিল প্রাণপ্রিয় বন্ধুকে। এবার সে নিজের জায়গায় বসে শান্ত গলায় জিজ্ঞেস করল, বল না দোস্ত, কি হয়েছে? আর তুই এখানে কেন? দেখে তো মনে হচ্ছে তোর ডিউটি
চলো মা, তাহলে এখানে কি কারণে এসেছিস? তোর শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, তবে সুমন অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কাউন্টার থেকে জানতে পারলাম সুমনের অপারেশন নাকি তুই করেছিস। যদিও আমি আগে জানতাম না যে তুই সেই ডাক্তার। আমি এখানে এসেছি মাত্র কয়েক মিনিট হলো। বাবাকে জিজ্ঞেস করলাম সুমনের জ্ঞান কখন ফিরবে, তা বাবা কিছু বলতে পারলো না। তাই ভাবলাম আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি, আর এখানে এসে দেখি তুই। আশ্চর্য, ওটা ভাবি ছিল, কিন্তু আমি তো দেখেছিলাম ভাবির ছবি, আর আমি যাকে অপারেশন করেছি সে একদম আলাদা মানুষ। ওটা বলতে আজ কটা অপারেশন করেছিস? মাত্র একটা, 5 তলায় 504 নম্বর কেবিন। হ্যাঁ, ওইটাই সুমনা ছিল। এ আল্লাহ, কি বলছিস এসব? ভাবির অবস্থা খুব খারাপ ছিল, আর মুখ দেখে তো তুই নিজেও চিনতে পারতিস না, এমন হয়েছিল। আমি অন্য হসপিটালে একটা মিটিংয়ে ছিলাম, ভাবিকে এখানে নিয়ে আসার পরপরই আমাকে জানানো হয়। তো আমি এসে দেখি এখানকার সবাই মিলে ওটি রেডি করে রেখেছে, কারণ কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ছিল। হাতে সময় একদমই কম ছিল, তাই আশপাশটা না দেখে সোজা ওটিতে ঢুকে গিয়েছি। আঙ্কেলকে দেখতে পেলেও তার কাছ থেকে জানতে পারতাম। এবার আসি আসল কথায়, ওরকম হলো কি করে? আমি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও আমার চোখ খিচে এসেছে ভাবির মুখটা দেখে। তবে আল্লাহর দরবারে শুকরিয়া, অল্পের জন্য চোখটা বেঁচে গিয়েছি। আর 10 থেকে 15 মিনিট দেরি হলে একটা চোখ বাদ যেত। একটা দিক ভালো হলেও এমন অনেক খারাপ দিক রয়েছে, যেমন চোখ থেকে একটু নিচ মানে গলা পর্যন্ত যে অংশটুকু একদম থেতলে গিয়েছে, আগামী কয়েক বছরেও সেই দাগ মুছবে কিনা নিশ্চিতভাবে বলতে পারছি না। এখানেও আল্লাহর রহমত করেছেন, কেননা মুখের এইটুকু অংশের মতো যদি পুরো মুখটাই হতো তাহলে ভাবিকে বাঁচানো সম্ভব হতো না। তারপর আমি আসি, হাত দুটো তো সম্ভবত ইটের টুকরোর উপর ছিটকে পড়েছে, যার কারণে দু হাতের চামড়া ছিদ্র হয়ে গিয়েছে। পায়ে তেমন গুরুতর কিছু হয়নি, তবে একটা পা মুচকে গিয়েছে। আপাতত এই পর্যন্তই। এরপর সামান্য সুস্থ হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, তখন জানা যাবে। এছাড়াও শরীর আরও কোনো সমস্যা আছে কি না। এতক্ষণ চুপচাপ ডাক্তারের বলা কথাগুলো শুনছিল। এবার তার বলার পালা। লম্বা শ্বাসের সঙ্গে কিছু চিন্তা বের করে দিয়ে বলল, যাক, এই দাগটা কোনো ব্যাপার না। আল্লাহ না করুন এর চেয়ে বড় কোনো ধরনের ক্ষতি হয়ে গেলে আমার মানুষ আমারই থাকতো। তাই বলে কখনো তাকে অবহেলিত হতে দিতাম না। আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে ওর মতো একটা মেয়ের সাথে এমনটা হওয়া মোটেও উচিত হয়নি। এটা তোর প্রাপ্যই ছিল না রে। মাহিম মেয়েটা খুব সরল স্বভাবের, মনের মধ্যে কোনো ঘুরপ্যাচ নাই। তবু কি যে হলো। আমি জানি দোস্ত, তোমার মনটা আমি জানি, তাই আমাকে বলে বোঝাতে হবে না। যাক, এবার ভাবি দ্রুত সুস্থ হয়ে উঠলেই হলো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো মাহিম, ভয়ের কিছু নেই তো? তোকে আমি কখনো মিথ্যা বলতে পারি না, তো আমি আজও মিথ্যে কিছু বলবো না। আসলে ভয়ের কিছু আছে। মাথায় খুব জোরে আঘাত লেগেছে, যার জন্য সহজে জ্ঞান ফিরবে না। কিন্তু তাড়াতাড়ি জ্ঞান ফিরে না এলে কোনো অঘটন ঘটতে বেশি সময় লাগবে না। এখন করণীয় কি সেটা বল। আমাদের যা করণীয় তা আমরা করেছি, এখনও করছি এবং সামনেও করব। বাকিটা আল্লাহর জানেন। ফাহিমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে স্বামীর নরম গলায় বলল, তোদের যা কিছু করার সে সমস্ত কিছুই কর, শুধু খেয়াল রাখিস সুমনার যেন কোনো ক্ষতি না হয়। আমাদের কাজই সেটা, তুই চিন্তা করিস না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। আল্লাহ ভরসা। এগুলো কিভাবে ঘটলো তার খবর জানিস? এই মুহূর্তে জানি না, কিন্তু রাতের আগে জেনে যাব। ঘটনাটা ঘটার সময় সুমনার সঙ্গে আমার ছোট ভাই সানিম ছিল, ও বলতে পারবে কিভাবে কি হয়েছে। তারপর বাকিটা আমি খুঁজে নিব। সামিন কোথায় আছে এখন? বাসায় আছে, এতক্ষণে বোধহয় চলে এলো। আচ্ছা, তুই তোর কাজ কর, আমি আসছি। আমার হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে আমি দেখা করব সবার সাথে। ওকে। শামিন চেয়ারে ছেড়ে উঠে বেরিয়ে গেল। জরুরি কল ছেড়ে কেবিনে ঢুকতেই চোখে পড়ল সানিমকে। সবার মাঝে বসে আছে, ভয়াতুর চোখে মাঝে মাঝে সুমনার দিকে তাকাচ্ছে। মাহমুদুল তাদের সাথে বসেছিল। সামিনকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। সানিমের সামনে দাঁড়িয়ে হাত দুটো বুকের উপর ভাঁজ করে ছোট্ট সুরে প্রশ্ন করল, কি করে হলো এসব? সানিমের মাথা নোয়ানো, হালকা কাঁপছে, মনের মধ্যে ভয় জেগেছে। কি রেখে কি বলবে?
সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। তার নীরবতা দেখিয়ে সামিন আবার বলে উঠল, একটা প্রশ্ন করেছি, তার উত্তর দিচ্ছিস না কেন? আমি আর ভাবি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা গাড়ির সঙ্গে একটু লেগে গেল। বাহ, অসাধারণ। মজা নিচ্ছিস আমার সাথে? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করার জন্য ডিউটি রেখে এখানে এসেছি? রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলাম, একটা গাড়ির সঙ্গে একটু লেগে গেল, এসব কি? একটু লেগে গেলে কি মানুষের এমন অবস্থা হয়? তুই দেখতে পাচ্ছিস না কি হাল হয়েছে? তার চেয়েও বড় কথা, বাবা তোদের স্কুলে ছেড়ে গিয়েছিল, তাহলে তোরা রাস্তার পাশ দিয়ে কোথায় যাচ্ছিলিস? যা কিছু ঘটেছে তা স্পষ্ট করে বল, অযথা মাথা গরম করিস না সানিম। বাবা যখন আমাদের ছেড়ে এসেছিল তখন আমরা গেটের ভেতরে ঢুকে গিয়েছিলাম। তারপর আমি ভাবিকে বলেছিলাম আমার সঙ্গে একটা দোকানে যেতে। প্রথমে ভাবি নিজেও যেতে চায়নি আর আমাকেও যেতে দিতে চায়নি, কিন্তু আমি খুব করে জোর করেছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য। এরপর এক প্রকার বাধ্য হয়ে যেতে রাজি হয়। গেট থেকে বেরিয়ে রাস্তার পাশ ধরে হাঁটছিলাম গল্প করতে করতে। হঠাৎই আমি রাস্তার মাঝখানে চলে যাই। সেটা আমি বা ভাবি কেউই খেয়াল করিনি। একটা সময় আচমকা ভাবি আমার হাত ধরে টান দেয়, যার ফলে আমি একদম রাস্তা থেকে দূরে সরে যাই। এরপর আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম ভাবির পেছনে একটা সিএনজি এসে জোরে ধাক্কা দিল, আর ভাবি তাল সামলাতে না পেরে ছিটকে রাস্তার ওপাশে ইটের টুকরোর উপরে পড়ে যায়। একটা বড় ইট ছিল, ওটা ভাবির মাথায় লেগেছে। যদি সেটা না থাকতো তাহলে পুরো মুখটাই থেতলে যেত। আর যদি আজ ভাবি এগুলো না করতো তবে আমাকে এই মুহূর্তে ওই বেডে থাকতে হতো বা কবরে। সিএনজি চালককে সিএনজি থামিয়েছিল? না। ওকে, এবার বল তোর এমন কি জরুরি কাজ ছিল দোকানে, যার কারণে স্কুল টাইমে স্কুলে না গিয়ে তোর দোকানে যেতে হয়েছে? এমনি। এমনি মানে কি? এমনি এমনি কেউ কোথায় যায়? কেঁদে দিল সামিন। সামনে থেকে সরে গিয়ে বেডের পাশে দাঁড়ালো। গায়ের উপর থেকে চাদর খানিকটা সরিয়ে হাত বের করলো। শুধু আঙ্গুলগুলো বাদে সব ব্যান্ডেজ ঢেকে রাখা। অনামিকা আঙুলে সেই রিংটা চিকচিক করছে। দীর্ঘশ্বাস ছেড়ে সবার সম্মুখে সুমনার কপালে আলতোভাবে চুমু দিল। পুনরায় চাদর দিয়ে সুমনাকে ঢেকে দিয়ে রফিকুল্লার সামনে এসে বলল, আমার হাতে একদমই সময় নেই বাবা, আমি এখন চলে যাচ্ছি। মাহমুদুল থাকবে, যখন যা প্রয়োজন হবে ওকে শুধু বলবে, আমি রাতে আসবো। ঠিক আছে, সাবধানে যেও, আর এদিকের কথা চিন্তা করো না। মায়েদের আর সানিমকে বাসায় পাঠিয়ে দাও। এখানে তুমি আর মাহমুদুল থাকলেই হবে। তার উপর মাহিমও আছে, যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মাহমুদুলের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। সাজেদা, ফারজানা আর সানিম বাসায় চলে গিয়েছে। ফাহিম এসে রফিকুল্লাহ আর মাহমুদুলের জন্য খাবারের ব্যবস্থা করলো। সবাই বসে দুজন খেতে শুরু করলো। রফিকুল্লাহর গলা দিয়ে খাবার নামছে না। খাবার মুখের সামনে নিতেই চোখ চলে যাচ্ছে তার সামনে বেডের উপর শুয়ে থাকা মেয়েটার দিকে। ফাহিমের জর্জরিতে অল্প কিছু খেয়ে উঠে গেলেন তিনি। বারবার মেয়ের দিকে তাকিয়ে প্রহর গুনছেন, অপেক্ষা করছেন কখন তার মেয়ের জ্ঞান ফিরবে আর সে উঠে বাবা বলে ডাকবে। রাত 11টায় সামিন অফিস থেকে বাসায় না গিয়ে সোজা এখানে চলে এসেছে। রফিকুল্লাহকে জোর করে ধরে বাসায় পাঠিয়ে দিয়েছে। মাহমুদুলকেও তার বাসায় পাঠিয়ে দিয়েছে। তবে এত জোর জবরদস্তি করেও মাহিমকে পাঠাতে পারেনি। জেদ করে বসেছে সে আজ সামিনের সঙ্গেই থাকবে। রফিকুল্লাহ বাসায় পৌঁছে রানার হাতে খাবার আর সামিনের জন্য পোশাক পাঠিয়ে দিল। সেগুলো নিয়ে রানা আসতেই ফ্রেশ হতে চলে গেল। রানা কিছুক্ষণ বসে সামিন বেরিয়ে আসতেই তাকে বলে চলে গেল। ফ্ল্যাটে খাবার নিয়ে তখন থেকে খাওয়ানোর চেষ্টা করছে মাহিম, তবে কিছুতেই খাচ্ছে না সামিন। একসময় বিরক্ত হয়ে সামিন বলল, আহা মাহিম, বললাম তো আমার খিদে নেই, তবুও জোর করছিস কেন? সকালের পর থেকে কিছু খাওয়া হয়নি তোর, তবু বলছিস খিদে নেই? পাগল ভেবেছিস আমাকে? সত্যি আমার খিদা নেই রে। তাড়াতাড়ি মুখ খোল। সুমনার দিকে তাকিয়ে সামিন বলল, আমার পাগলিটাও তো সকাল থেকে কিছুই খায়নি। রোজ রাতে সে আমার ফেরার অপেক্ষা করে, না খেয়ে বসে থাকে। আমি বাসায় ফিরলে তারপর আমাকে খেতে দিয়ে নিজে খেতে বসে। আজ কি করে আমি তাকে ছাড়া একাই খেয়ে নিব? খুব শীঘ্রই সেই দিন ফিরে আসবি, দেখিস। সেদিন পেতে হলে লড়াই করতে হবে, তার জন্য খাবার দাবার ঠিক সময় মতো খেতে হবে। এরপর যদি তুইও অসুস্থ হয়ে যাস তাহলে ভাবির কি হবে? কে দেখাশোনা করবে তাকে? সব কিছুর আগে তোকে সুস্থ থাকতে হবে, তবেই না তুই লড়াইয়ে এগিয়ে যাবি। মাহিমের কথা শুনে দু লোকমা মুখে নিয়ে বলল, হয়েছে, এবার আর বলতে পারবি না যে আমি খাইনি। হঠাৎ দরজায় টকা বলল। মাহিম গিয়ে দরজা খুলে দিল।
মাহমুদুলকে দেখে চট করে দাঁড়িয়ে গেল সামিন। চোখ বড় করে তাকালো সে। মাহমুদুল টের পেয়ে বলল, স্যার তখন আমি ডিউটিতে ছিলাম, তাই আপনার আদেশ মেনে চলে গিয়েছিলাম। কিন্তু এখন আমি নিজের ইচ্ছাতেই এসেছি, আর আপনিও আমায় কিছু বলতে পারবেন না। আমি আজ এখানেই থাকবো। যে পথ দিয়ে এসেছো সে পথ দিয়ে চলে যাও, নয়তো কিন্তু ভালো হবে না। আপনি যাই বলুন স্যার, আমি কিন্তু শুনবো না। সারাদিন খুব খাটাখাটুনি করতে হয়েছে, তুমি ফিরে যাও। না স্যার। ওদের কথার মাঝে মাহিম বলে উঠল, এখানে দুজন নার্সকে ডেকে নিচ্ছি, তোরা বরং আমার কেবিনে চল, কিছুক্ষণ ঘুমিয়ে নিবি, ভালো লাগবে। আমি এখানেই ঠিক আছি, তুই মাহমুদুলকে নিয়ে যা। মাহিম একবার সুমনাকে দেখিয়ে নিল। জ্ঞান ফেরার নাম নেই। আজ ফিরবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। স্বামীনের দিকে তাকিয়ে মাহিম বলল, ভাবি রেসপন্স করলেই আমায় জানাবে, ঠিক আছে? ওকে। ওরা বেরিয়ে গেল। স্বামীন দরজাটা লাগিয়ে দিয়ে একটা মোড়া টেনে বেডের পাশে বসল। সুমনার মুখটার দিকে তাকিয়ে আঝরে অশ্রু বিসর্জন দিচ্ছে স্বামীন। তার চোখে ঘুম নেই, আজ একটু ঘুম পাচ্ছে না তার। এক মুহূর্তের জন্য চোখের পাতা দুটো বন্ধ হতে চাইছে না। কখন সুমনা সাড়া দেবে, কখন সুমনা তাকে ডাকবে, তার অপেক্ষায় বসে রইল স্বামীন।